সকল ছাত্রছাত্রীকে শুভ অপরাহ্ন জানিয়ে আমি তোমাদের এনএম স্যার আজ স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের দ্বিতীয় দিনের আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আশা করি প্রথম দিনের ক্লাস তোমরা সবাই অনুসরণ করেছো। সেই প্রথম দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শারীর শিক্ষা জিনিসটা কি, হোয়াট ইজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এবং শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা, মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন। এটা আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম। যদি এই সম্পর্কে কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, আগের দিন বলার অবকাশ পাওনি, যদি এখনও মনে আসে তাহলে পরে আমাকে বলতে পারো যে কোনো সময়ে, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? তাহলে আজকে দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে শিখব সেটি হচ্ছে অন্যান্য শিক্ষা বিভাগের সঙ্গে শারীর শিক্ষার সম্পর্ক কি। আরেকবার বলছি, অন্যান্য শিক্ষা বিভাগের সঙ্গে শারীর শিক্ষার সম্পর্ক কি। রিলেশনশিপ অফ ফিজিক্যাল এডুকেশন উইথ আদার ডিসিপ্লিন। Again, relationship of physical education with other disciplines. আধুনিক শারীর শিক্ষার কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল এর কার্যক্রমের কৌশল, এর জ্ঞান বিস্তারের মাধ্যম এবং অন্যান্য শিক্ষা বিভাগের সঙ্গে এর সম্পর্ক। এক কথায় বলা যায় যে আধুনিক শারীর শিক্ষা একটি বিশেষ শিক্ষা বিভাগ হিসেবে যেমন আত্মপ্রকাশ করেছে, তেমনি পেশাগত দিক থেকেও এটি বিশেষ মর্যাদা লাভ করেছে। এই পেশাগত মর্যাদা সম্পূর্ণভাবে নির্ভর করে শারীর শিক্ষার জ্ঞান বিস্তারের ক্ষেত্র, ব্যবহারিক প্রয়োগ, নিজস্ব সংগঠন ও প্রসারিত পরিষেবার উপর নির্ভর করে। উপরোক্ত যে বৈশিষ্ট্যগুলি যেগুলো বললাম, সেই বৈশিষ্ট্যগুলির সহযোগে যখন কোনো শিক্ষা বিভাগ আত্মপ্রকাশ করে, তখন সেটি অন্যান্য শিক্ষা বিভাগের সহযোগে যেমন নিজের উন্নতি করে, তেমনি অন্যান্য শিক্ষা বিভাগগুলিকেও নিজের জ্ঞান ও ব্যবহারিক কৌশল দ্বারা সমৃদ্ধ করে। কোনো বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের যোগসূত্র বলতে বোঝায় কিভাবে ওই বিষয় অন্যান্য বিষয়কে সমৃদ্ধ করে এবং কিভাবে অন্যান্য বিষয় থেকে মূল্যবান জ্ঞান নিয়ে সে সমৃদ্ধ হয়। শারীর শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসাবে যেমন মনোবিদ্যা, দর্শন, ইতিহাস প্রভৃতি মৌলিক জ্ঞান একে সমৃদ্ধ করেছে, তেমনি পদার্থবিদ্যা, জীববিদ্যা, জৈব রসায়ন, বলবিদ্যা,
গতিবিদ্যার সূত্রগুলির প্রয়োগে আধুনিক শারীরশিক্ষা সমৃদ্ধ হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্ধারিত পাঠ্যক্রমেও এর প্রতিফলন স্পষ্ট দেখা গেছে। এটি মানুষের চারিত্রিক, শারীরিক ও মানসিক বিকাশ সাধনের দ্বারা সমাজবিদ্যা, স্বাস্থ্য, সক্ষমতা, বিনোদন, সংস্কৃতি ও পরিবেশ এবং বহুলাংশে মানুষের শারীরবিদ্যা ও অঙ্গসংস্থান বিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে শারীর শিক্ষাকে ওই সব বিষয়গুলি সমৃদ্ধ করেছে। অন্যান্য শিক্ষা বিভাগের সঙ্গে শারীর শিক্ষার যে সম্পর্ক আছে সেটা বোঝা গেল। সেইগুলো কোন কোন বিষয়ের সঙ্গে কী কীভাবে সম্পর্কিত সেইগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। এগুলো বড় প্রশ্ন হিসাবেও আসে। যদি এরকম প্রশ্ন আসে অন্যান্য শিক্ষা বিভাগের সঙ্গে শারীর শিক্ষার সম্পর্ক কী তা আলোচনা করো, বা ডিসক্রাইব দ্য রিলেশনশিপ অফ ফিজিক্যাল এডুকেশন উইথ আদার ডিসিপ্লিন। 5 নম্বর থাকলে যে কোনো 5টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। 7 নম্বরের থাকলে যে কোনো 7টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। আমি এখানে অনেকগুলো পয়েন্ট আলোচনা করব, এবার যেগুলি ভালো মনে হবে সেগুলোই করতে পারো, কোনো অসুবিধা নেই, সবগুলারই ইকুয়াল ওয়েটেজ। তাহলে প্রথমেই 1 নম্বরেই বলি শিক্ষা মনোবিদ্যা, এডুকেশন সাইকোলজি। সেটা কি না, আধুনিক মনোবিদ্যার জন্ম খুব বেশি দিন পূর্বে হয়নি, কারণ দর্শনের অঙ্গ হিসাবে দীর্ঘদিন থাকার পর 19বিংশ শতকে এর আত্মপ্রকাশ ঘটে। বিভিন্ন সময়ে শিক্ষাবিদগণ মনোবিদ্যাকে শিখন ও শিক্ষণ প্রক্রিয়ার অঙ্গ হিসাবে, এই যে টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস, এর অঙ্গ হিসেবে গ্রহণ করেছে। এর মূল কারণ হল শিক্ষা ও মনোবিদ্যা উভয়ের মূল বিষয়বস্তুই হল মানুষের ব্যবহার। রাস্কিন নামক একজন বিখ্যাত শিক্ষাবিদ বলেছেন, শিক্ষার অর্থ ব্যক্তি যা জানে না তার শিক্ষা দেওয়া নয়, এর অর্থ হল ব্যক্তি যে ব্যবহার জানে না তার শিক্ষা দেওয়া। মৌলিক শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে শারীর শিক্ষাও মনোবিদ্যাকে তার শিক্ষণ ও শিখন প্রক্রিয়ার অন্যতম বিষয় হিসাবে গ্রহণ করেছে। শিক্ষণ ও শিখন পরিস্থিতিতে যে মনোবৈজ্ঞানিক তত্ত্ব ও উপাদান শিক্ষককে শিক্ষার নীতিগত বিশ্লেষণে সাহায্য করে তাকেই বলে শিক্ষা মনোবিদ্যা। আবার একবার বলি এইটুকু, যে শিক্ষণ ও শিখন, টিচিং অ্যান্ড লার্নিং, শিক্ষণ ও শিখন পরিস্থিতিতে যে মনোবৈজ্ঞানিক তত্ত্ব ও উপাদান শিক্ষককে শিক্ষার নীতিগত বিশ্লেষণে সাহায্য করে তাকেই বলে শিক্ষা মনোবিদ্যা। শারীর শিক্ষা ক্ষেত্রে একইভাবে মনোবিদ্যার জ্ঞান তার নীতি ও ভিত্তি প্রস্তুতিতে সাহায্য করে। এর 3টি প্রধান উদ্দেশ্য আছে। কি কি? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে শিশুদের যান্ত্রিক বিকাশ, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করা। নম্বর 2,
শিশুদের দৈহিক ও মানসিক সমন্বয়ে সাহায্য করা। নাম্বার 3, শিশুদের সু অভ্যাস গঠন ও ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করা। নাম্বার 2, ক্রীড়া মনোবিদ্যা, ইংরেজিতে স্পোর্টস সাইকোলজি। ক্রীড়া মনোবিদ্যা হল মনোবিদ্যার একটি প্রয়োগমূলক বিষয়। শারীর শিক্ষা মনোবিদ্যার হাত ধরে ক্রীড়া মনোবিদ্যা শারীর শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। এর মূল উদ্দেশ্যই হল ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধি, খেলার উৎকর্ষতা বৃদ্ধি, ক্রীড়াবিদদের সংবেদিত গতিশীল ব্যবহার, প্রেষণা, গতিশীল কৌশল শিক্ষণ ও তার বিকাশ, ক্রীড়াবিদদের মনোবৈজ্ঞানিক চাপ ও অবসাদ সম্পর্কে আলোচনা, তাদের ব্যক্তিত্ব, প্রাক্ষোভিক ব্যবহার ও চারিত্রিক বিকাশ সম্পর্কে আলোকপাত। সিঙ্গার নামক একজন মনোবিদ ক্রীড়া মনোবিদ্যার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, খেলাধুলো, ক্রীড়া, শারীর শিক্ষা, ভারী পাল্লার বিনোদনমূলক কর্মসূচি ও শরীরচর্চায় অংশগ্রহণকারী মানুষদের বিশেষ ব্যবহারকে বোঝা ও তার প্রভাব সম্পর্কে শিক্ষামূলক ও ব্যবহারিক আলোচনায় হলো ক্রীড়া মনোবিদ্যা। তাহলে আমরা বলতেই পারি এই খেলাধুলোর বিভিন্ন পরিস্থিতিতে ক্রীড়াবিদদের আচরণের, বিশেষ করে মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক তথ্য ও নীতি প্রয়োগ করে তাতে ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্যতা, উৎকর্ষতা এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো হয় যে শাখায়, তাকেই ক্রীড়া মনোবিদ্যা বা স্পোর্টস সাইকোলজি বলে। ক্রীড়া মনোবিদ্যার মূল উপজীব্য বিষয়গুলো তাহলে কী কী? না, ক্রীড়া মনোবিদ্যার মূল উপজীব্য বিষয়গুলো হচ্ছে প্রেষণা, প্রক্ষোভ, ব্যক্তিত্ব, অভ্যাস, প্রবৃত্তি ও প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। নাম্বার 3, ক্রীড়া সমাজবিদ্যা, স্পোর্টস সোসিওলজি। ক্রীড়ার উন্নয়ন ও সমাজে তার সুদূরপ্রসারী প্রভাবের উপর নির্ভর করে ক্রীড়া সমাজবিদ্যা শারীর শিক্ষা ও শিক্ষার অঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ক্রীড়ার মাধ্যমে সামাজিকরণ, সামাজিক পরিবেশে ক্রীড়াবিদদের ভূমিকা, ক্রীড়ার বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে ক্রীড়ার ভূমিকা প্রভৃতি আলোচনার পাশাপাশি ক্রীড়া সমাজবিদ্যা ক্রীড়া ও খেলাধুলোয় অংশগ্রহণের ঐতিহাসিক এবং সমকালীন প্রেক্ষাপট, সাংস্কৃতিক উপাদান হিসাবে ক্রীড়ার ভূমিকা, ক্রীড়া ও রাজনীতি, সামাজিক
সাফল্যের পথে ক্রীড়ার ভূমিকা, খেলা ও কার্যের মানসিকতা, দলগত প্রতিযোগিতা ও সাহসী মনোভাব, কৃতিত্ব ও দ্বন্দ্ব, পেশাগত বৈষম্য প্রভৃতি নিয়ে আলোচনা করে। তাহলে একটু সোজা করে বললে কি বলা যায় না, সমাজবিদ্যার যে শাখা ক্রীড়াবিদ ও তার পরিবেশ, ক্রীড়া মাধ্যমে সামাজিকরণ, দলগত প্রতিযোগিতা ও সহযোগিতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে ক্রীড়া সমাজবিদ্যা বলা হয়। নেক্সট, হচ্ছে ক্রীড়া চিকিৎসা, স্পোর্টস মেডিসিন। ক্রীড়া চিকিৎসা হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা ক্রীড়ায় অংশগ্রহণের চিকিৎসাগত দিকটি নিয়ে প্রয়োগমূলক কাজ করে। ডক্টর V.N. স্মোদলেকা বলেছেন, বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ, প্রশিক্ষণ ও প্রতিযোগিতা চলাকালীন শরীরের উপর ধনাত্মক ও ঋণাত্মক প্রভাবসমূহের পর্যবেক্ষণকেই ক্রীড়া চিকিৎসা বলে। ক্রীড়া চিকিৎসা পুষ্টি, নিউট্রিয়েন্টস, ডোপিং, স্বাস্থ্যবিধি, হেলথ হাইজিন, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, হেলথ প্রবলেম এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন নিয়ে আলোচনা করে। তাহলে কি বললাম এক কথায় না, ক্রীড়া বিজ্ঞানের যে শাখা খেলোয়াড় ও তার পরিবেশ, খেলোয়াড়দের সক্ষমতা বৃদ্ধি, আঘাতপ্রাপ্ত ক্রীড়াবিদদের সঠিক চিকিৎসার জন্য এবং সর্বোপরি আঘাতপ্রাপ্ত ক্রীড়াবিদকে সুস্থ করে দ্রুত ক্রীড়াক্ষেত্রে ফিরে আসার জন্য যে বিভিন্ন বিজ্ঞান শাখার প্রয়োগ সম্পর্কে আলোচনা করে তাকে ক্রীড়া চিকিৎসা বা স্পোর্টস মেডিসিন বলে। তাহলে স্পোর্টস ইউজড অ্যাজ এ মেডিসিন। তাহলে কী কী করে তো বোঝা যাচ্ছে বিজ্ঞানের এই শাখাটা বললাম তো একটা, যে খেলোয়াড় এবং তার পরিবেশে তার সক্ষমতা বৃদ্ধি করে, আঘাত পেলে তাকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করে, এইগুলো বিজ্ঞানের যে শাখায় করে সেটাই হচ্ছে স্পোর্টস মেডিসিন বা ক্রীড়া চিকিৎসা। নেক্সট, শ্রম শারীরবিদ্যা। শ্রম শারীরবিদ্যা, এক্সারসাইজ ফিজিওলজি। এটা আবার কীরকম এক্সারসাইজ ফিজিওলজি? মানব শরীরের বাহ্যিক ও অভ্যন্তরীণ যন্ত্রতন্ত্রগুলির অবস্থান, কার্যকারিতা ও তাদের উপর ধনাত্মক ও ঋণাত্মক প্রভাবসমূহ অধ্যয়ন করার বিজ্ঞানকেই বলে শারীরবিদ্যা অর্থাৎ ফিজিওলজি। ব্যায়াম, ক্রীড়া ও শারীরশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যক্তিদের সহায়তা করার জন্য তাদের প্রয়োজন মতো সৃষ্টি হয়েছে শ্রম শারীরবিদ্যা বা এক্সারসাইজ ফিজিওলজি। এটি একাধারে মৌলিক এবং প্রয়োগমূলক শারীরবিদ্যা। ব্যায়াম বা শ্রম এবং ক্রীড়ায় অংশগ্রহণকারী মানুষের স্নায়ু
পেশি কার্যকারিতা এবং হৃদ শ্বসনতান্ত্রিক কার্যকারিতা, শারীরবৃত্তীয় কার্যকারিতায় লিঙ্গ পার্থক্যের প্রভাব, শক্তি উৎপাদন ও তার স্থানান্তর, শারীরিক শ্রম ক্ষমতা ও তার পরিমাপ, কার্যক্রমের শক্তি চাহিদা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জলবায়ু অভ্যস্তকরণ এবং ক্রীড়া দক্ষতার উপর বিভিন্ন উপাদানের প্রভাব প্রভৃতি অধ্যয়ন করে শ্রম শারীরবিদ্যা। বুচার নামক একজন বিখ্যাত শারীর শিক্ষাবিদ এই শ্রম শরীরবিদ্যা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে তন্ত্রগত এবং অন্তঃকোষীয় স্তরে ব্যায়ামের ফলে যে প্রতিক্রিয়া ও অভিযোজন সংগঠিত হয় তার সঙ্গে শ্রম শরীরবিদ্যা সংযুক্ত থাকে। এবার আমরা জানব গতি সঞ্চালনবিদ্যা, ইংরেজিতে হচ্ছে কাইনসিওলজি, KINESIOLOGY, কাইনসিওলজি। কাইনসিওলজি বা গতি সঞ্চালনবিদ্যার প্রকৃত অর্থ হল শারীরিক অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক অধ্যয়ন। 1964 খ্রিস্টাব্দে আমেরিকাতে অ্যাপ্লায়েড কাইনসিওলজি, বাংলায় হচ্ছে ফলিত সঞ্চালনবিদ্যা নামক এক প্রকার চিকিৎসা পদ্ধতির সূচনা করেন ডক্টর জর্জ গুডহার্ট। এর প্রধান মাধ্যম ছিল পেশির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মাইন্ড, শরীর ও আত্মার অসামঞ্জস্যতা খুঁজে বের করা। প্রাচীন ইতিহাস বলে প্রথম মানুষের অঙ্গ সঞ্চালনের বিশ্লেষণ করেন অ্যারিস্টটল এবং তাকেই বলা হয় ফাদার অফ কাইনসিওলজি। এই লাইনটা ভালো করে মনে রাখবে যে ফাদার অফ কাইনসিওলজি কাকে বলা হয়। ফাদার অফ কাইনসিওলজি কাকে বলা হয় না অ্যারিস্টটলকে। আধুনিক শারীর শিক্ষা তথা ক্রীড়াক্ষেত্রে সঞ্চালনবিদ্যা নীতিগুলি উল্লেখযোগ্যভাবে সাহায্য করে এবং ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক ভিত্তি ও নীতি প্রস্তুত করে। গতিশীল মানুষের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালন সম্পর্কিত বিজ্ঞান হিসেবে এটি অঙ্গসংস্থান, পদার্থবিদ্যা, গতিবিদ্যা, শারীরবৃত্ত প্রভৃতি বৈজ্ঞানিক নীতির আধারে মানুষের গতি ও অঙ্গ সঞ্চালনের বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করে। সুতরাং আমরা বলতেই পারি বিজ্ঞানসম্মতভাবে মানুষের অঙ্গ সঞ্চালনের অধ্যয়ন করাই হল শরীর সঞ্চালন বিদ্যার লক্ষ্য। বিভিন্ন ব্যক্তি শরীর সঞ্চালন বিদ্যাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করলেও প্রত্যেককেই এর মূল বিষয়বস্তু হিসাবে মানুষের অঙ্গ সঞ্চালন এবং শরীরের গঠন ও কার্যকারিতাকে উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে জীব বলবিদ্যা বা
বায়োমেকানিক্স। জীব বলবিদ্যা বলতে বোঝায় বলবিদ্যার বৈজ্ঞানিক তত্ত্ব ব্যবহারের দ্বারা জীবন্ত বস্তুর অঙ্গ সঞ্চালন অধ্যয়ন। বলবিদ্যা হল পদার্থবিদ্যার একটি শাখা যা গতি ও বলের দ্বারা সৃষ্ট গতি সম্পর্কে অধ্যয়ন করে। হে নামক একজন বিজ্ঞানী বলেছেন, জীব বলবিদ্যা হল বলবিদ্যার একটি প্রয়োগমূলক বিজ্ঞান যা মানুষের উপর বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে প্রযুক্ত সকল প্রকার বলের নীতিগত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। শারীরশিক্ষা ও ক্রীড়াক্ষেত্র একটি গতিশীল বিষয়। মানুষ তার শরীরে গতি তৈরি করার জন্য নানা প্রকার বল প্রয়োগ করে এবং নানা প্রকার বল গ্রহণ করে। সেজন্য বিভিন্ন ধরনের বল প্রয়োগ ও গ্রহণের ফলাফল সম্পর্কে অধ্যয়ন করা হয় শারীরশিক্ষা ও ক্রীড়ার তত্ত্বগত বিষয় হিসেবে। সেজন্য জীব বলবিদ্যায় শারীরশিক্ষা ও ক্রীড়ার তত্ত্বগত বিষয় হিসাবে বিভিন্ন ধরনের বলের প্রয়োগ ও গ্রহণের ফলাফল সম্পর্কে অধ্যয়ন করা হয়। তাহলে বায়োমেকানিক্স এই কথাটি দুটি শব্দ, একটা যে বায়ো, BIO বায়ো অর্থাৎ জৈব বা জীব, বায়ো মিন্স জৈব বা জীব, এবং মেকানিক্স MECHANICS মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা। এই দুই শব্দের সমন্বয়ে গঠিত। জীব বলবিদ্যা প্রকৃতপক্ষে বলবিদ্যার একটি প্রয়োগমূলক দিক হিসাবে মানুষ এবং অন্যান্য জীবিত প্রাণীর গতি সম্পর্কিত বিভিন্ন দিক অনুসন্ধান করে। তাহলে বোঝাই যাচ্ছে যে জীব বলবিদ্যা বা বায়োমেকানিক্স শুধুমাত্র মানুষের দেহ সঞ্চালনের উপর প্রযুক্ত বলবিদ্যার নীতি ও তথ্যসমূহেরই অধ্যয়ন করে না, এটি মানুষের দেহ সঞ্চালন ও কার্যক্রমের উপর প্রভাব বিস্তারকারী বিজ্ঞানের সকল ধারাকে গ্রহণ করে। তাহলে জীব বলবিদ্যার জ্ঞান কীভাবে শারীর শিক্ষা ও ক্রীড়াকে সমৃদ্ধ করে বলে মনে হয়, বলতে পারবে? শোনো তাহলে, বিভিন্ন রকমভাবে সাহায্য করে। যেমন 1 নম্বর, অনুশীলনের যন্ত্র ও ক্রীড়া সামগ্রীর ত্রুটি দূর করতে সাহায্য করে। আমরা যখন খেলার মাঠে যখন বিভিন্ন জিনিস নিয়ে অনুশীলন করব, প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের যে যন্ত্রগুলো, সেই যন্ত্রগুলো যদি যান্ত্রিক ত্রুটি থাকে, তাহলে আমাদের শরীরের সঠিক বিকাশ বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের সঞ্চালন সঠিকভাবে সম্ভব হবে না। যদি সেই ক্রীড়া সামগ্রীর ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো দূর করতে পারবেই হচ্ছে বায়োমেকানিক্সের নলেজ বা জ্ঞান। জীব বলবিদ্যার জ্ঞান থাকলে পরেই সেই অনুশীলনের যন্ত্রগুলোর কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলোকে ঠিক করে আবার নতুন করে আমরা তৈরি করতে পারব। তারপরে কি, শিক্ষক ও প্রশিক্ষক যারা টিচার, যারা ট্রেনার, তাদের উন্নততর পদ্ধতিতে কাজ করতে সাহায্য করবে। যেমন একটা উদাহরণ দিলেই বোঝা যাবে, খেলার মাঠে যে ভলিবলার,
সে শুধু ওই নেটের উপরে তাকে স্পট জাম্প করে উঠতে হয়, আর তাকে কী করতে হয়, বল কী করে সে স্ম্যাশ করে, স্পাইক করে। তাহলে এর জন্য প্রথম কী দরকার, মানে থাই মাসল ডেভেলপ দরকার, বা লেগ মাসল ডেভেলপ দরকার, আর হ্যান্ড মাসলের ডেভেলপ দরকার। এবার অফ সিজনে কোন কোন যন্ত্রপাতি নিয়ে কীরকম ধরনের মুভমেন্ট করলে ওই পার্টিকুলার গ্রুপ অফ মাসেলসগুলো ডেভেলপ করবে, সেই নলেজটা কিন্তু আমরা বায়োমেকানিক্সে পড়ি বা জানি, তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো। সেই জন্য বায়োমেকানিক্স একটা খুব ভাইটাল দিক আমাদের বর্তমানে স্পোর্টসের যেভাবে অগ্রগতি ঘটছে, ক্রীড়ায় যেরকম অগ্রগতি ঘটছে, এই স্পোর্টসের মাঠে একজন ক্রীড়াবিদের আর সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে গেলে বা শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনের একদম অপটিমাম লেভেলে পৌঁছতে গেলে তাকে এই বায়োমেকানিক্সের নলেজ অ্যাপ্লাই করে তাকে স্পোর্টসে বা বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করতেই হবে। যদি না করে তাহলে কিন্তু তার অপটিমাম লেভেল অফ পারফরমেন্স, তার সর্বোচ্চ যে পারফরমেন্স, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে দর্শন, ফিলোসফি। এই দর্শন বা ফিলোসফি এইটার সঙ্গে আবার শারীরশিক্ষার বা ক্রীড়ার কী সম্পর্ক আছে দেখা যাক। তাহলে দর্শন কথাটির অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞার প্রতি ভালোবাসা। অ্যারিস্টটল বলেছেন বিশ্বের সকল প্রকার জ্ঞানের সমাবেশই হলো দর্শন। তার অ্যারিস্টটল কী বলেছিলেন না, বিশ্বের সকল প্রকার যে জ্ঞান আছে সেই জ্ঞানের সমাবেশই হলো দর্শন বা ফিলোসফি। দর্শন মানুষের জীবনের সকল স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শিক্ষাক্ষেত্রেও এর ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। ক্রীড়া ও শারীর শিক্ষার ক্ষেত্রে উত্থাপিত জটিল বিষয়গুলি বিশ্লেষণ করার পাশাপাশি ক্রীড়া ও শারীর শিক্ষায় অংশগ্রহণের সঙ্গে সম্পর্কযুক্ত বিশ্বাস ও মূল্যবোধের পরীক্ষা নিরীক্ষাও করে ক্রীড়া দর্শন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দর্শনগুলি যুক্তি ও সমস্যা সমাধানের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। শারীর শিক্ষার পেশা প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ দর্শনগুলি সাহায্য করে। বর্তমানে যুগের পরিবর্তনশীল সমাজে একটি সুস্থিত ও সুস্পষ্ট দর্শনই শারীর শিক্ষা পেশাটিকে রক্ষা করতে পারে। এরপরে যে বিষয়টি সঙ্গে ফিজিক্যাল এডুকেশনের সম্পর্কযুক্ত সেটি হলো ক্রীড়া বিজ্ঞান, স্পোর্টস সায়েন্স। অসংগঠিত ক্রীড়াক্ষেত্রকে সংগঠিত করতে এবং ক্রীড়া প্রতিযোগিতার মান বৃদ্ধির জন্য মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়েছে। বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত বিভিন্ন শাখা থেকে প্রয়োজনীয় সূত্র ও নীতি ক্রীড়ার মান ও পরিকাঠামো উন্নয়নে যুক্ত হয়ে এর পরিধির ব্যাপকতা বৃদ্ধি করেছে। বর্তমানে ক্রীড়া প্রতিযোগিতার
প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের বিভিন্ন সূত্র ও প্রকল্পের সুপরিকল্পিত প্রয়োগ ঘটিয়ে ক্রীড়া প্রতিযোগিতাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। সেই জন্যই ক্রীড়াবিজ্ঞান বা স্পোর্টস সায়েন্স একটি আলাদা শাখায় পরিণত হয়েছে, যেখানে নিরন্তর কন্টিনিউয়াস গবেষণা চলছে। তাহলে নিরন্তর গবেষণা আর আলোচনার মাধ্যমে এই ক্রীড়া বিজ্ঞানের উন্নতি ঘটে চলেছে। এরপরে হচ্ছে কিনান্থ্রোপোমেট্রি। এটাই বাংলা, এটাই ইংরাজিতে। KINANTHROPOMETRY, কিনান্থ্রোপোমেট্রি। এইগুলো কিনান্থ্রোপোমেট্রি কথাটির প্রকৃতপক্ষে অ্যানথ্রোপোমেট্রি শাখার একটি বিশেষ রূপ। অ্যানথ্রোপোমেট্রি শাখা, এই অ্যানথ্রোপোমেট্রি কথাটি এটা একটা গ্রিক শব্দ। তাহলে অ্যানথ্রোপোমেট্রি কথাটি একটা গ্রিক শব্দ, অ্যানথ্রোপোস। গ্রিক শব্দ এটা, অ্যানথ্রোপোস। এই অ্যানথ্রোপোস এটা গ্রিক শব্দ, যার অর্থ মানুষ, এবং মেট্রি, যার অর্থ পরিচয়। এই দুটি শব্দ দ্বারা গঠিত। তাহলে কি বললাম, যে কিনান্থ্রোপোমেট্রি কথাটি অ্যানথ্রোপোমেট্রি শাখার একটি রূপ। আর এই অ্যানথ্রোপোমেট্রি কথাটি এটা গ্রিক শব্দ, অ্যানথ্রোপোস এবং মেট্রি, এই দুটো নিয়ে গঠিত। অ্যানথ্রোপোস যার অর্থ হচ্ছে মানুষ, আর মেট্রি যার অর্থ হচ্ছে পরিচয়, এই দুটো নিয়ে গঠিত। তাহলে অ্যানথ্রোপোমেট্রি কথাটির অর্থ কি? মানুষের পরিমাপ। ক্রীড়াক্ষেত্রের অন্তর্গত গতিশীল মানুষের দেহের গঠন ও পরিমাপ বিজ্ঞানের যে শাখায় অন্তর্গত তাকে কিনান্থ্রোপোমেট্রি বলে। এটা কিন্তু শর্ট প্রশ্ন 1 নম্বরের বা 2 নম্বরের প্রায় আসে, এরকম ছোটো ছোটো। কিনান্থ্রোপোমেট্রি কী, তখন ওইটাই বলতে হবে যে কিনান্থ্রোপোমেট্রি কথাটি প্রকৃতপক্ষে অ্যানথ্রোপোমেট্রির একটা শাখা, 2 নম্বর থাকলে আর কি। এইটা একটা গ্রিক শব্দ অ্যানথ্রোপোস, যার অর্থ হচ্ছে মানুষ, আর মেট্রি যার অর্থ পরিচয়। এই দুটি শব্দ দ্বারা গঠিত। তাহলে অ্যানথ্রোপোমেট্রি কথাটির অর্থ হলো মানুষের পরিমাপ। কিংবা ক্রীড়াক্ষেত্রের অন্তর্গত গতিশীল মানুষের দেহের গঠন ও পরিমাপ বিজ্ঞানের যে শাখায় অন্তর্গত থাকে তাকে কিনান্থ্রোপোমেট্রি বলে। এরপরে আসে টেকনো স্পোর্টস। টেকনো স্পোর্টস এটা খুব ইম্পর্টেন্ট মডার্ন ইয়েতে। আধুনিক যুগে খেলাধুলোয় স্বাভাবিক পরিবেশের থেকে প্রযুক্তি বা টেকনোলজির সাহায্যে কৃত্রিম উপায়ে কৃত্রিম পরিবেশের উপরে গুরুত্ব আরোপ করে, যাতে ক্রীড়ার উৎকর্ষতা বৃদ্ধি পায়। ক্রীড়ার উৎকর্ষতার শীর্ষে আরোহণ করা ও আকর্ষণীয় করার জন্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারকেই টেকনো স্পোর্টস বলা হয়। তাহলে টেকনো স্পোর্টস কী না, যে ক্রীড়ার যে উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য এবং আকর্ষণীয় করে তোলার জন্য মডার্ন টেকনোলজির
ব্যাপক প্রয়োগ, দ্যাট ইজ কল্ড টেকনো স্পোর্টস। ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ কী বলা যেতে পারে, যে ক্রীড়া সরঞ্জাম, পোল ভোল্ট তোরা এখন দেখেছিস, আগে ছিল বাঁশের লাঠি, তারপরে এলো কাঠের লাঠি, তারপরে এলো ফ্লেক্সিবল মেটাল রড, তারপরে এলো কি ফার্স্ট বর্তমানে এসছে একটা হাই ইলাস্টিসিটি ইবোনাইট রড, এটা প্রায় অলমোস্ট 180 ডিগ্রি বেন্ড হতে পারে। সেরকম খেলার মাঠ, আগে এই মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে গিয়ে দেখবি একটু বৃষ্টি হলেই খেলার মাঠে জল কাদা টাদা সব হয়ে ভর্তি হয়ে গেল। কিন্তু পাশাপাশি চলে যাও সল্টলেকে, গিয়ে দেখো বৃষ্টি হলেও সেখানে কৃত্রিম ঘাস, সেখানে বেশি জল কাদা টাদা হচ্ছে না, সুন্দর মাঠে খেলা হচ্ছে। এটা হচ্ছে কৃত্রিম ঘাস, আর্টিফিশিয়াল গ্রাস তৈরি করা হয়েছে। তাহলে এরকম সরঞ্জাম, খেলার মাঠ, খেলার উপকরণ, ঔষধ বা ড্রাগের ব্যবহার, এগুলো সব কী করেছে বর্তমান যে স্পোর্টস, বর্তমান যে খেলাধুলোর জগৎটাকে অনেক আকর্ষণীয় করে তুলে নিয়েছে, অনেক আকর্ষণীয় করেছে আগেকার তুলনায়। বিজ্ঞানের অত্যাধুনিক ব্যবহার, এটাই হচ্ছে টেকনো স্পোর্টস। এরপরে হচ্ছে মুভমেন্ট এডুকেশন। মুভমেন্ট এডুকেশনটা কি না, মৌলিক নৈপুণ্যতা বিশ্লেষণ করে, যে শিক্ষা কোনো খেলোয়াড়কে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে বা কোনো ব্যক্তির দৈনন্দিন কাজকর্ম ও জীবনযাপন সুস্থ ও স্বাভাবিক রাখে, তাকে মুভমেন্ট এডুকেশন বা গতিশিক্ষা বলে। এই গতি বা সঞ্চালন যে কোনো ক্রীড়া বা দৈনন্দিন কাজকর্মের অন্যতম বিষয়। গতি বা চলনই হলো শারীরিক ক্রিয়াকলাপের চাবিকাঠি, কারণ সঞ্চালন বা গতি ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। তাই বর্তমানে শারীর শিক্ষাকে সঞ্চালন শিক্ষা বা মুভমেন্ট এডুকেশনও বলা হয়। আর এই গতি বা চলন হলো প্রাথমিক অঙ্গ সঞ্চালক কৌশল, যা খেলাধুলো ও শরীরচর্চার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এরপরে যা যা প্রশ্ন আসবে আমাকে কিন্তু জিজ্ঞেস করবি প্রশ্ন, তারপরে আমি আরও প্রশ্নের উত্তর দেবো, কেমন?